শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আমাদের যে বিতর্ক সন্ধ্যার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে দুজন বিতর্কিক উপস্থিত রয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন এম জাবির, যিনি নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষার্থী। এছাড়াও আমাদের সাথে রয়েছেন রাবেয়া বসরি, যিনি জলছিরি ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। আজকে তারা দুজন যে বিষয়টি নিয়ে আসলে বিতর্ক করবেন, বিতর্কের বিষয়টি হচ্ছে মানুষের মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক নাকি বিপজ্জনক। এই বিষয়টি নিয়ে আজকে তারা কথা বলবেন এবং আমরা জানার চেষ্টা করব যে আসলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, বর্তমান সময়ে যে এআই বিভিন্ন ধরনের মডেল কিছুদিন পরপরই বের হচ্ছে, এগুলো কি আসলে মানুষের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কি কোনো ধরনের বিপজ্জনক কোনো ভূমিকা রাখছে, নাকি আসলে মানুষের স্বাস্থ্য মানে মানসিক স্বাস্থ্যে তারা ভূমিকা রাখছে। তো এই বিষয়গুলো নিয়ে তারা আজকে তাদের মতো করে যুক্তি দিবেন। তো শুরুতে আমি এই বিতর্কের বিষয়ে যিনি পক্ষে বলবেন, এম জাবির, আমি তাকে অনুরোধ করছি তার মতো করে বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আজকের গ্লোবাল ডিবেট ফোরামের অনলাইন বিতর্কে আমাকে আহ্বান করার জন্য। আজকে যে বিষয়ে আমরা বিতর্ক করব সেটি হলো মানুষের মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক নাকি বিপজ্জনক পক্ষে অবস্থান করছি। প্রথমে কিছু সংজ্ঞায়ন করে দিই। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আসলে মানব মস্তিষ্কের মতো শিখতে পারা, বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত নিতে সক্ষম কম্পিউটার প্রোগ্রাম ও মেশিনকে বোঝাচ্ছি, যেমন চ্যাটবটস, মেশিন লার্নিং বেসড ডায়াগনোসিস টুলস, থেরাপি অ্যাপস ইত্যাদি। মানসিক স্বাস্থ্য বলতে হু এর সংজ্ঞায়ন অনুযায়ী মানসিক স্বাস্থ্য হলো একজন মানুষের আবেগ, চিন্তা, আচরণ ও সামাজিক সম্পর্কের ভারসাম্যপূর্ণ অবস্থা, যা তাকে পূর্ণাঙ্গ জীবনযাপনে সক্ষম করে। এবং সহায়ক বলতে যে প্রযুক্তি বা মাধ্যম মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান, চিকিৎসা বা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে তাকে বোঝাচ্ছে। অতএব আজকের বিতর্কে আমার অবস্থান হলো এআই মানসিক স্বাস্থ্যের বিপজ্জনক নয়, বরং মানুষের জন্য এক নতুন সহযোগী শক্তি। বাংলাদেশে এবং বিশ্বের অধিকাংশেই মানসিক স্বাস্থ্য এখনো একটি অবহেলিত ও অন্ধকারাচ্ছন্ন ক্ষেত্র। বিশেষ করে 13 থেকে 25 বছর বয়সী তরুণ ও শিক্ষার্থীরা ক্রমাগতই উদ্বেগ, হতাশা ও চাপ ও মানসিক ক্লান্তির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন। দুঃখজনকভাবে এই সংকটময় অবস্থা সত্ত্বেও অধিকাংশই পেশাদার সাহায্য নিতে পারেন না, শুধুমাত্র সামাজিক লজ্জা ও জড়তার কারণে। এছাড়াও নির্ভরযোগ্য সেবা ব্যবস্থার অভাব এবং আর্থিক সীমাবদ্ধতা তো আছেই। এই 4টি বড় বাধা মানুষকে নীরবে ভুগতে বাধ্য করে। বর্তমান স্বাস্থ্য সেবাগুলো প্রায়শই শহর কেন্দ্রিক, ব্যয়বহুল এবং তরুণদের জন্য অনুপযুক্ত মনে হয়। ফলে লাখ লাখ তরুণ মানসিক যন্ত্রণায় ভুগলেও কোনো সহায়তা পান না। অনেক সময় পরিবারের কাছেও এই সমস্যাগুলো গুরুত্ব পায় না, যার ফলে ব্যক্তি নিজেকে একা ও অবহেলিত অনুভব করে। অনেক আত্মঘাতী চিন্তা বা আত্মবিনাশী আচরণের শিকার হন তারা। আমরা বিশ্বাস করি মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ, তাই সবারই নিরাপদ, সহজলভ্য ও দায়িত্বশীল সহায়তা পাওয়া উচিত, যা হবে গোপনীয়, অপ্রতিনিধিমূলক ও সহানুভূতিশীল। তাদের ভাষায় ও প্রয়োজন অনুযায়ী ডিজাইনকৃত প্রযুক্তি নির্ভরই সমাধান পারে এই ব্যবধান বোঝাতে। আজকে যে যুক্তিগুলোর কারণে এর পক্ষে অবস্থান করছি তার মধ্যে প্রথম যুক্তিটি হলো সহজলভ্যতা ও তাৎক্ষণিক সাপোর্ট। এআই মানসিক স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করছে। হু এর তথ্য মতে প্রায় 97 কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত, অথচ 70% কোনো চিকিৎসা পান না। এর প্রধান কারণ হলো ডাক্তার ও থেরাপিস্টের স্বল্পতা। অনেক দেশে মানসিক স্বাস্থ্য সেবা একেবারেই বিরল। বাংলাদেশে এখনো মানসিক রোগ বিশেষজ্ঞ প্রতি লাখে একজনেরও কম। এআই ভিত্তিক ওয়েবট, ওয়াইসা, চ্যাটবটের মতো প্ল্যাটফর্ম যে কোনো সময়ে যে কোনো জায়গায় সাপোর্ট দিচ্ছে। এমনকি মধ্যরাতেও কেউ যদি হতাশ হয় তাকে এআই সাপোর্ট দিচ্ছে। অর্থাৎ এআই মানুষের জন্য এক ধরনের 24 ঘন্টার বন্ধুর মতো কাজ করছে। বাস্তবে ডাক্তার না পেলেও মানসিকভাবে ভেঙে পড়া মানুষ অত্যন্ত প্রাথমিক সহায়তা পাচ্ছেন। ভারতের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালের হেড অফ ইমেজিং ডাক্তার দীপক পাটকর বলেন, যেসব এআই চ্যাটবট মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে কাজ করে, সেসব চ্যাটবট সবার কাছে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে।
মানসিক সহায়তা পাওয়ার জন্য অনেকেই প্রথমে এআই এর দ্বারস্থ হচ্ছেন, কারণ এআই খুবই চমৎকার ভাবে দ্রুত উত্তর দেয়। কোনো ব্যক্তিকে বিচার বা তার দুরবস্থা সম্পর্কে তাকে দোষারোপ করার প্রবণতাও এই বটগুলোর মধ্যে নেই। এই বিষয়টি যে কোনো মানসিক সংকট প্রাথমিকভাবে মোকাবেলা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন দ্বিতীয় যুক্তিটি হলো সাশ্রয়ী ও সবার নাগালে। প্রচলিত থেরাপি ব্যয়বহুল, কিন্তু এআই এর খরচ কমায়। মানসিক স্বাস্থ্যের চিকিৎসা অর্থনৈতিকভাবে সবার নাগালে থাকে না। একজন থেরাপিস্টের কাছে নিয়মিত সেশন চালিয়ে যাওয়া অনেকের জন্য অসম্ভব। যুক্তরাষ্ট্রে প্রতি সেশনের খরচ $100 থেকে $200, বাংলাদেশে গড়ে 2000 টাকা লাগে। কিন্তু এআই অ্যাপ বেটার হেলথ, টক লাইফ, ওয়াইসা ইত্যাদি মাসে মাত্র $10 থেকে $20 সেবা দিচ্ছে। হার্ভার্ড বিজনেস রিভিউ 2022 অনুযায়ী এআই থেরাপি 80% বেশি সাশ্রয়ী। অর্থাৎ অর্থনৈতিক বাধার কারণে মানসিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষও এখন চিকিৎসার সুযোগ পাচ্ছে। এআই ভিত্তিক সেবায় মানসিক স্বাস্থ্য আর অভিজাত শ্রেণীর জন্য সীমাবদ্ধ নয়, বরং সবার নাগালে এখন চলে আসছে। যুক্তিটি ছিল গোপনীয়তা ও আত্মবিশ্বাস। এআই মানুষের জন্য নিরাপদ ও গোপনীয় একটি মাধ্যম। অনেকেই মানসিক স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ করতে ভয় পান, লজ্জা পান, কারণ সমাজের বিচার, অপমান বা পাগলা টেক পাওয়ার আশঙ্কা থেকেই যায়। ল্যান্সেট সাইকিয়াট্রি 2022 জরিপে দেখা গেছে 63% তরুণ বলছেন তারা মানুষের বদলে এআই এর সাথে তাদের মানসিক সমস্যা শেয়ার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এআই তাদের জাজ করে না, কেবল শুনে এবং প্রতিক্রিয়া দেয়। এর ফলে যারা আগে ভয় বা লজ্জার কারণে কাউকে কিছু বলতে পারতেন না, তারাও এখন এআই এর মাধ্যমে সাহায্য নিতে পারছেন। সমাজের চোখ এড়িয়ে গোপনে চিকিৎসা নেয়ার পথ তৈরি হচ্ছে। চতুর্থ যুক্তিটি হলো প্রাথমিক শনাক্তকরণ ও প্রতিরোধ। এআই রোগ অনেক আগেই প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম। মানসিক রোগ সাধারণত ধীরে ধীরে জটিল আকার ধারণ করে। অনেক সময় রোগী বুঝতেই পারেন না যে তিনি অসুস্থ। এই অবস্থায় প্রাথমিক শনাক্তকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। MIT ল্যাবের গবেষণায় দেখা গেছে মানুষের ঘুমের ধরন, কথার টোন, এমনকি সামাজিক মিডিয়ার পোস্ট বিশ্লেষণ করে এআই 80% নির্ভুলভাবে ডিপ্রেশন শনাক্ত করতে পারে। এতে রোগীর আগে ভাগে সতর্ক হয়, ডাক্তারও দ্রুত চিকিৎসা করতে পারেন। অর্থাৎ এআই শুধু চিকিৎসা নয়, প্রতিরোধেও কার্যকর। পঞ্চম যুক্তিটি হলো ডাক্তার ও থেরাপিস্টের সহযোগী শক্তি। এআই ডাক্তারকে প্রতিস্থাপন করে না, বরং সহযোগী হিসেবে কাজ করছে। অনেকে মনে করেন এআই মানুষের জায়গা নিয়ে নিবে, কিন্তু বাস্তবে এআই ডাক্তারদের সহায়ক। উদাহরণস্বরূপ, এআই রোগীর অগ্রগতি ট্র্যাক করে রিপোর্ট তৈরি করে দেয়। এতে ডাক্তার রোগীর মানসিক অবস্থা বুঝতে পারে এবং আরো কার্যকর থেরাপি দিতে পারে। অনেক হাসপাতাল এখনো এআই ভিত্তিক ডিসিশন সাপোর্ট সিস্টেম ব্যবহার করছে, ফলে ডাক্তার কম সময়ে বেশি রোগীকে মানসম্পন্ন সেবা দিতে পারছেন। অর্থাৎ এআই চিকিৎসকদের সাহায্য করার পাশাপাশি তাদের শক্তি বহুগুণে বাড়িয়ে তুলছেন। আমার ষষ্ঠ যুক্তিটি হলো বৈশ্বিক বৈষম্য কমানো। এআই উন্নত ও অনুন্নত দেশের মধ্যে স্বাস্থ্য সেবার বৈষম্য কমানো। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সংখ্যা উন্নত দেশে অনেক বেশি, কিন্তু অনুন্নত দেশে প্রায় নেই বললেই চলে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2023 সালের তথ্যানুসারে আফ্রিকার কিছু দেশে প্রতি 1 লক্ষ মানুষের মাত্র একজন মনোবিজ্ঞানী আছেন, অথচ ইউরোপে গড়ে 30 থেকে 40 জন আছেন। কিন্তু ইন্টারনেট সক্ষম একটি স্মার্টফোন থাকলে এআই ভিত্তিক থেরাপি অ্যাপ ব্যবহার করা যায়। এর ফলে উন্নত ও অনুন্নত দেশের মানুষের সবাই সমানভাবে সেবা পাবেন, মানসিক স্বাস্থ্যের বৈষম্য দূর হবে। বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশেও আমরা এখন এরকম এআই চ্যাটবটস এর কথা দেখতে পাচ্ছি। এখন এসবের প্রচলন প্রতিটি দেশেই প্রায় দেখা যায়। গবেষণা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 18 থেকে 19% প্রাপ্তবয়স্ক এবং 12.6 থেকে 13.7% শিশু কিশোর মানসিক সমস্যায় ভুগছে, অথচ মানসিক সহায়তা এখনো অনেকের কাছে অপ্রাপ্য। এই বাস্তবতায় বাংলাদেশে কয়েকজন তরুণ প্রথমবারের মতো তৈরি করেছেন মন তরঙ্গ, একটি ওয়েব অ্যাপ্লিকেশন যা ডিপ্রেশন, উদ্বেগ সহ নানা মানসিক চাপের সময় ব্যবহারকারীর পাশে দাঁড়ায় সহানুভূতিশীল কথোপকথনের মাধ্যমে। এটি শুধু তথ্য সরবরাহ করে না, বরং সহমর্মিতা, দিক নির্দেশনা ও আবেগী সমর্থনের মাধ্যমে মানসিক সুরক্ষায় ভূমিকা রাখছে। অর্থাৎ এখান থেকে এটি লক্ষ্য করা যাচ্ছে এখন বর্তমানে প্রতিটি দেশে যে এআই চ্যাটবট ব্যবহার করে মানুষ তাদের মানসিক স্বাস্থ্য সেবার কিছুটা হলেও
উপকার করতে পারছে বা শনাক্ত করতে পারছে তারা কি আসলে মানসিকভাবে ডিপ্রেস নাকি তাদের মানসিক কোনো সমস্যা আছে, এগুলো যে তারা সহজে ঘরে বসে কারোর সাথে কথা না বলে সংকোচহীন ভাবে তারা নির্ণয় করতে পারছে, এটি তাদেরকে আসলে অনেক উপকার করছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু এটি একটি প্রযুক্তি নয়, এটি মানসিক স্বাস্থ্য সেবার একটি নতুন বিপ্লব। এটি মানুষের কাছে সহজলভ্য, সাশ্রয়ী, গোপনীয়, আগে ভাগে রোগ শনাক্তকারী ডাক্তারের সহযোগে এবং বৈষম্য দূরীকরণে অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যা আমরা বর্তমানে বাংলাদেশেও দেখছি। ভবিষ্যতে আমরা আরো বাংলাদেশে অনেক এআই চ্যাটবট দেখবো, যা আসলেই এই আমাদের শিশু কিশোর কিংবা তরুণদের যে মানসিক স্বাস্থ্য রয়েছে সেটির উন্নয়ন এবং তাদের আসলে কি করা উচিত, তারা যে বিভিন্ন খারাপ দিকে ধাবিত হয় তাদের মানসিক সমস্যার কারণে, তারা আসলে সেসব সমস্যা থেকে বেরিয়ে এসে সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে যাবে এবং তাদের যথাযথ ব্যবস্থা নেয়ার মাধ্যমে তারা আসলে তাদের মানসিক যে স্বাস্থ্য সেবা আছে সেটির উন্নয়ন করতে সক্ষম হবে। তাই আজকে আমি দৃঢ়ভাবে বলছি, এআই মানসিক স্বাস্থ্য সহায়ক, বিপজ্জনক নয়। ধন্যবাদ সবাই। জাবিরকে অসংখ্য ধন্যবাদ তার দিক থেকে যুক্তি উপস্থাপনের জন্য। এবারে আমি অনুরোধ করছি রাবেয়া বসুকে তার দিক থেকে তার যুক্তিগুলো উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক সন্ধ্যায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে বিতর্কের বিষয়টি হলো মানুষের মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক নাকি বিপজ্জনক। আমার অবস্থান স্পষ্ট, মানুষের মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক নয়, বরং এটি বহু দিক থেকে অত্যন্ত বিপজ্জনক। আমি আমার বক্তব্য তিনটি প্রধান যুক্তির মাধ্যমে উপস্থাপন করব। প্রথম যুক্তি, অতিরিক্ত নির্ভরশীলতা ও সামাজিক বিচ্ছিন্নতা। মানুষের মানসিক স্বাস্থ্যে সবচেয়ে বেশি নির্ভর করে পরিবার ও সমাজের সঙ্গে সম্পর্কের উপর, কিন্তু যখন মানুষ এআই এর উপর নির্ভর করে তখন বাস্তব সম্পর্ক দুর্বল হয়। জার্নাল অফ মেন্টাল হেলথ অ্যান্ড টেকনোলজি 2023 জরিপে দেখা গেছে এআই ব্যবহারকারীদের 65% বাস্তব জীবনে সামাজিক যোগাযোগ কমিয়ে দেয়। অতএব এআই মানুষকে সাহায্য করছে না, বরং আরো একাকী ও বিচ্ছিন্ন করছে। দ্বিতীয় যুক্তি, গোপনীয়তার ভয়াবহতা। মানসিক স্বাস্থ্যের তথ্য খুবই ব্যক্তিগত, কিন্তু এআই প্ল্যাটফর্মগুলো প্রায়ই এসব তথ্য নিরাপদ রাখে না। 2022 সালে নামের এক মানসিক স্বাস্থ্যে অ্যাপ রোগীর তথ্য বিজ্ঞাপন কোম্পানিকে বিক্রি করে, যার ফলে মানুষ আস্থা হারায়। 2023 জরিপে দেখা গেছে 72% ব্যবহারকারী ভয় পান তাদের মানসিক স্বাস্থ্যের তথ্য এআই নিরাপদ নয়। এটি প্রমাণ করে মানসিক স্বাস্থ্য এআই ব্যবহার মানুষ আরো আতঙ্কিত হচ্ছে। তৃতীয় যুক্তি, ভুল তথ্য ও বিপজ্জনক পরিণতি। এআই কখনোই মানুষের মতো আবেগের পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারে না, ফলে অনেক সময় বিপজ্জনক পরামর্শ দেয়। 2022 জরিপে বলেছে 75% বিশেষজ্ঞ মনে করে এআই রোগীর আবেগ সঠিকভাবে বুঝতে পারে না। 2023 সালে কানাডার এক তরুণ এআই চ্যাটবটের ভুল পরামর্শে আত্মহত্যা করে। ওয়েবার্ট নামে এক থেরাপি বট আত্মহত্যা প্রসঙ্গে সংবেদনশীলভাবে সাড়া দিতে ব্যর্থ হয়, ফলে রোগীরা আরো হতাশ হয়। এগুলো থেকে স্পষ্ট যে এআই অনেক সময় ভুল তথ্য দেয় না, প্রেক্ষাপট ঠিক মতো বুঝতে পারে না। বাস্তব উদাহরণ, 2023 সালে বেলজিয়ামে এক ব্যক্তি মানসিক সমস্যার জন্য এআই চ্যাটবট ব্যবহার করেছিলেন, কিন্তু ভুল পরামর্শ ও নেতিবাচক কথাবার্তার কারণে তিনি আত্মহত্যা করেন। এটি দেখায় এআই এর ভুল ব্যবহার কতটা মারাত্মক হতে পারে। আরো একটি বাস্তব ঘটনা সংক্ষিপ্ত ও সূত্র সহ উপস্থাপন করছি। 29 বছর বয়সী সোফি রেনবার্গ আত্মহত্যা করার 6 মাস পরের ঘটনা। একমাত্র মেয়ের মৃত্যুতে শোক ও আঘাত দিশেহারা মা লরা। মেয়ের ফোন, ডায়েরি, ইমেল সবকিছু তন্ন তন্ন করে খুঁজেও কোনো কুল কিনারা পাচ্ছিলেন না তিনি, কিন্তু মেয়ের ল্যাপটপের চ্যাটজিপিটি খুলে দেখতেই সব উলটপালট হয়ে গেল। গত 5 মাস ধরে সোফি তার গোপন থেরাপিস্ট হিসেবে ব্যবহার করছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। চ্যাটজিপিটিকে নিজের তীব্র মানসিক যন্ত্রণা, হতাশ আর আত্মহত্যার পরিকল্পনার কথা সে এই চ্যাটবটের সঙ্গে ভাগ করে নিচ্ছিল। লরা বলেন, চ্যাটবটটি সোফির নেতিবাচক
ভাবনাগুলোকে চ্যালেঞ্জ না করে উল্টো সেগুলোকে আরো উস্কে দিচ্ছিল। সোফি যখন জানায় যে আত্মহত্যা করতে চায়, তখন চ্যাটবট উত্তর দেয়, আমাকে এই কথা বলার জন্য তুমি খুব সাহসী। একটু লক্ষ্য করুন, যারা কষ্টে থাকে তারা অনেকেই রাতে বা গোপনে সার্চ করে। চ্যাটবট 24 অথবা 7 উপলব্ধ এবং ভাগ করে নেওয়ার সহজ জায়গা দেয়, ফলে ব্যক্তি দ্রুত বাস্তব বিশ্ব থেকে অনলাইনে একান্ত কথোপকথনে চলে আসে। এবং এই ধারাটি গবেষকরা লক্ষ্য করেছেন। কিছু কেসে অভিযোগ আছে যে বটগুলো সরাসরি বা পরোক্ষভাবে আত্মঘাতী পদ্ধতি বা আত্মনাশের পরিকল্পনা হিসেবে কিভাবে করা যায় এরকম কন্টেন্ট থাকলে তা তৎপরতায় বড় ঝুঁকি তৈরি করে। গবেষণায় দেখা গেছে জেনারেটিভ এআই আত্মহত্যা সম্পর্কিত প্রশ্ন প্রায়শই ভুল বা বিপজ্জনক প্রতিক্রিয়া দেয়। এটি থেরাপি নয়, বরং মারাত্মক ঝুঁকির উৎস। একটি মামলায় অভিযোগ অনুযায়ী 14 বছর বয়সী একজন তরুণকে তার পরিবারের দাবি একটি চরিত্রভিত্তিক এআই চ্যাটবটের সঙ্গে অনলাইনে দীর্ঘ কথোপকথন, যেখানে বটটি তার হতাশা, আত্মহত্যা চিন্তার ব্যাপারে অনুকরণীয় সাড়া দেয়, কিন্তু উপযুক্ত বিপর্যয় এবং অভিযোগ পরামর্শ নেয়নি এবং পরে তিনি আত্মহত্যা করেন। জরিপ ও গবেষণায় দেখা গেছে একাকিত্ব, কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরছি। একাকিত্ব বৃদ্ধি। যারা নিয়মিত এআই চ্যাটবট ব্যবহার করে মানসিক সমর্থন পেয়েছে, তাদের মধ্যে 65% মানুষের বাস্তব জীবনে সামাজিক যোগাযোগ কমে গেছে। 2, বিশ্বাসযোগ্যতার ঘাটতি। 75% মানসিক স্বাস্থ্যে বিশেষজ্ঞ বিশ্বাস করেন এআই কখনো সঠিকভাবে রোগীর আবেগ বুঝতে পারবেন না। গোপনীয়তা নিয়ে ভয়। 72% ব্যবহারকারী ভয় পান যে তাদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এআই প্ল্যাটফর্ম নিরাপদ নয়। যেমন জনপ্রিয় মানসিক স্বাস্থ্য অ্যাপ সেপারেট স্বীকার করে যে তারা রোগীদের সংবেদনশীল মানসিক স্বাস্থ্য তথ্য বিজ্ঞাপন কোম্পানিকে পাঠিয়েছিল। অতএব মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক নয় এবং এটি মানুষকে একা করে দিচ্ছে, গোপনীয়তার হুমকির মুখে ফেলে দিচ্ছে এবং ভুল পরামর্শ দিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। সুতরাং আমি দৃঢ়ভাবে বলবো, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এআই একটি সহায়ক নয়, বরং একটি বিপজ্জনক হাতিয়ার। ধন্যবাদ। রাবিয়া বশিরকে তার বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ। আমি আবারও অনুরোধ করছি জাবেরকে তার যুক্তি খণ্ডন করার জন্য। ধন্যবাদ আবারও আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিরোধী দল থেকে যে অনেকগুলো বিষয় উঠে এসেছে, তার মধ্যে একটি হলো এআই এর প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা। এআই মানুষকে একাকী করে তুলছে, সামাজিকভাবে আমাদের যে পরিবার কিংবা সমাজের মধ্যে যে বন্ধন সেটি থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যদি আসলে আমাদের সমাজে লক্ষ্য করি, সমাজে যেখানে মানুষকে কিছু একটা ছোটখাটো বিষয় নিয়েও যেখানে কটু কথা বলা হয়, তাদেরকে মানসিকভাবে হেনস্থার শিকার করা হয়, সেটি কিন্তু আসলে এআই করে না। এআই তাকে তার উপযুক্ত প্রম্পটের মাধ্যমে সে যেই কথাগুলো তাকে বলছে, সে যেভাবে তাকে বলছে, সেটির উপর নির্ভর করে এআই তাকে তার একটি সমাধান দেয়। বাস্তবে যদি আসলে লক্ষ্য করি, প্রথম আলো 2023 সালের একটি তথ্য অনুসারে 47% পরিবার থেকে সন্তানেরা, তরুণরা মানসিক চাপ থেকে মুক্তি পায় এমন কোনো কাজের আশা পান না। উল্টো তারা পড়ালেখা কিংবা চাকরি ইত্যাদি বিষয়ে তাদের পরিবার থেকে উল্টো বেশি চাপ অনুভব করে, যার কারণে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। এক্ষেত্রে অনেকাংশেই এআই আমাদের উপকার করে থাকে। আমি বলছি না যে এআই একেবারেই উপযুক্ত একটি মাধ্যম, সব ক্ষেত্রে কিছু না কিছু ত্রুটি থাকে। আপনি বলে গেলেন এআই আসলে গোপনীয়তার অভাব রয়েছে এআই, কিন্তু যদি আমরা লক্ষ্য করি, ফেসবুক, ইনস্টা, গুগলেও কিন্তু আসলে আমাদের গোপনীয়তা ঠিকভাবে নেই। তারাও কিন্তু আসলে তথ্য অন্যান্য মানুষদেরকে, অন্যান্য কোম্পানিদেরকে বিক্রি করছে। তার মানে এই না যে আমরা ইনস্টা, ফেসবুক, গুগল ব্যবহার বন্ধই করে দিব। ঠিকই আমরা আমাদের মতো যথাযথভাবে এটি ব্যবহার করে নিচ্ছি। এআইও ঠিক একইভাবে পরিচালিত হচ্ছে। আপনি যদি এআই কে আপনার সমস্যাগুলো ঠিকভাবে তুলে ধরে, এআই আপনাকে এর যথাযথ একটি প্রতিক্রিয়া জানাবে এবং আশা করি সকলেই এটির সাথে একমত হবেন যে এআই বর্তমানে যেরকম সিস্টেমে চলে, যেভাবে তাদেরকে চালানো হয়, বা সেটি হচ্ছে মূলত মানুষ আসলে কিভাবে কথা বলছে, তাদের সাথে কি বলছে,
কিসের মাধ্যমে কি হয়েছে, তাদের এই মানসিক স্বাস্থ্যের অবনতির প্রেক্ষাপট অনুযায়ী তাকে একটি সুন্দর ব্যবস্থা প্রদান করে। এবং এআই কখনোই একা নিজে সেই স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য ভূমিকা পালন করে না। এআই তাকে অবশ্যই বলে দেয়, যদি বিষয়টা খুবই গভীর হয়, খুবই সংবেদনশীল হয়, তখন সে অবশ্যই ডাক্তার কিংবা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়ার জন্য বলে। তারপর আরেকটি কথা উঠে আসলো যে এআই মানুষের আবেগ সঠিকভাবে বুঝতে পারে না। খুব দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে আমাদের অনেকের পরিবারই আমাদের নিজেদের আবেগই ঠিকভাবে বুঝতে পারে না। এআই ঠিক অনেকটা সেরকমই, কিন্তু এআই আমাদের যেটা করে না সেটা হচ্ছে আমাদেরকে সে এআই বাজেভাবে কোনো কথা বলে না যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে আরো অবনতির দিকে ঢেলে দিবে। এআই আমাদের সাথে সুন্দরভাবে এটি বোঝায় যে আসলে আমার মানসিক স্বাস্থ্য ঠিক আছে নাকি নেই, অথবা না থাকলে কোন পর্যায়ে আছে, সেক্ষেত্রে আমার কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এবং এই পদক্ষেপ গ্রহণ করলে আমি এই মানসিক স্বাস্থ্যের অবনতি যে একটি অবস্থায় আছি সেটি থেকে কিভাবে উত্তরণ হয়ে একটি সুন্দর মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য লাভ করতে পারবো। তাই আজকে এআই এর উপর আসলে অতিরিক্ত নির্ভরশীলতা কখনোই উচিত না, কিন্তু যে জিনিসটা আমরা আমাদের পরিবার থেকেই পাচ্ছি না, যে একটি তথ্য দিলাম যে এআই আসলে এই যে পরিবার থেকে আমরা যে অবহেলার শিকার হচ্ছি, এই জিনিসটা এআই পূরণ করছে, যার কারণে আসলে এআই এর প্রতি একটি নির্ভরশীলতা তৈরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যদি আমাদের পরিবারও সহায়ক হইতো, আমাদের পরিবারও আমাদেরকে যথাযথ সাপোর্ট করতো, তাহলে এআই একটি টুল, এখনো টুল হিসেবে কাজ করছে, তখন একটি টুল হিসেবে কাজ করতো, কিন্তু এর প্রতি অতি নির্ভরশীলতা থাকতো না। ব্যতিক্রম তো একটু থাকবে, সব ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। আর ডাক্তারের প্রসঙ্গে যদি বলি যে এআই ডাক্তাররা আসলে এআই এর মাধ্যমে চিকিৎসার যে প্রসিডিওর রয়েছে, বিভিন্ন তথ্য, তাদের অবস্থা, তাদের কোথায় কি সমস্যা, এইসব জিনিসগুলো আরো দ্রুত কম সময়ে বুঝতে পারে। তাদের কাছে একটি যথাযথ তথ্য থাকে, যার কারণে তারা সঠিকভাবে তার মানসিক অবস্থা যদি খুবই নেতিবাচক হয়, তাহলে তাকে সেভাবে সেবা যত্ন করতে পারে, তার ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু আমি কখনো বলিনি যে এআই স্বাস্থ্য সেবায় একমাত্র, কিংবা এআই স্বাস্থ্য সেবায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বলতে চেয়েছি যে এআই স্বাস্থ্য সেবায় সহায়ক। এটি বিপজ্জনক তখন হয় যখন আমরা এটিকে ভুলভাবে ব্যবহার করে থাকি। আমরা যদি ঠিকভাবে এআই ব্যবহার করি, এআই যথাযথ ব্যবহার করি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, আমাদের জন্য আমাদের পক্ষে কাজ করবে, এবং আমরা আর এর থেকে কোনো নেতিবাচক দিকে ধাবিত হব না। তাই আজকে এটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, জাবিরকে ধন্যবাদ তার যুক্তিগুলো উপস্থাপন করার জন্য। আমি আবারও রাবেয়া বক্সিকে তার যুক্তি উপস্থাপনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কখনোই একটা রোবট পরিবারের মতো হতে পারে না। আমরা যতই এটাকে নিজের মতো করে বা সেফলি এটাকে ব্যবহার করব, আমার মনে হয় না যে এটা কোনোদিনও একটা পরিবার বা একটা সাইকিয়াট্রিস্টের মতো একজন মানসিক রোগী বা মেন্টাল প্রেশারে যে আছে, যে তাকে সাপোর্ট করার জন্য আমরা বিভিন্ন জরিপে এবং দেখতেছি যে সে রোগীটি যখন এআই এর কাছে তার মানসিক অবস্থা বা এইসব সম্পর্কে বলতেছে, তখন এআই তাকে বিভিন্ন ধরনের উস্কানি বা আত্মহত্যামূলক কথাগুলো তাকে বলতেছে। তো কিভাবে একটা এআই কে বলা যেতে পারে যে এটা মানসিক স্বাস্থ্যের জন্য এটা সহায়ক? আর দ্বিতীয়ত যে এটা বন্ধুর মতো কাজ করছে, আমার মনেই হচ্ছে না যে এটা বন্ধুর মতো কিভাবে কাজ করছে, যেখানে আমাকে আত্মহত্যামূলক বিভিন্ন ধরনের জিনিস শেখানো হচ্ছে। ইভেন আমি যদি ওকে আস্তে আস্তে কোশ্চেন করতে থাকি ডিপলি, তাহলে ও কি করবে, আমাকে বিভিন্ন ধরনের ক্ষতিকরমূলক নিজের ক্ষতি হয় এরকম টাইপের কিছু করতে বলবে। আর তৃতীয়ত যেই পয়েন্টটা, এটি ব্যবহার করলে কোনো খরচ ছাড়াই আমরা ভালো সেবা পাচ্ছি, বিষয়টা তা নয়। বিষয়টি হচ্ছে, আচ্ছা, যেখানে একজন সাইকিয়াট্রিস্ট একজন রোগীর কথাবার্তা, আচার আচরণ এবং তার বাস্তব বাস্তব যেই পরিবেশ, সবকিছু মিলেই কিন্তু তাকে একটা সাপোর্ট দেয়।
কিন্তু এআই হচ্ছে একটা রোবট। কিভাবে একজন রোবট একজন সাইকিয়াট্রিস্টের মতো আপনার চিকিৎসা সেবা দিতে পারবে? অবশ্যই না। আর আর হচ্ছে আর পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। যদি পরিবার যদি এই জিনিসটা যদি হ্যান্ডেল করতে পারে, তাহলে একটা কি বলে একটা শিশু কিশোর বা যে কোনো একজনের পক্ষে তার যে ট্রমাতে ছিলেন বা এখান থেকে সে কাটিয়ে উঠতে পারবে। আমরা জানি মানসিক স্বাস্থ্য একটি সংবেদনশীল বিষয়, যেখানে রোগীর কষ্ট, দুঃখ, ভয়, একাকিত্ব বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এআই যতই উন্নত হোক না কেন, এটি কখনোই মানুষের আবেগ ও সহানুভূতি সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য অত্যন্ত ব্যক্তিগত। এআই ব্যবহারের মাধ্যমে এসব তথ্য সার্ভারে সংরক্ষিত হয়। যদি এই তথ্য ফাঁস হয়, তবে রোগীর অপমান, সামাজিক চাপ কিংবা ব্ল্যাকমেইলের শিকার হতে পারে। এটি তার মানসিক চাপ আরো বৃদ্ধি করতে পারে। সেহেতু বলা যেতে পারে যে মানসিক স্বাস্থ্য চিকিৎসায় একজন রোগীর চিকিৎসক বা কাউন্সিলরের সঙ্গে মানসিক সংযোগ তৈরি হয়, যা তাকে সুস্থ হতে সাহায্য করে। কিন্তু এআই ব্যবহার করলে মানুষের থেকে দূরে সরে গিয়ে ঠান্ডা মেশিনের উপর নির্ভরশীল হয়ে পড়বে। এতে সমাজে একাকিত্ব আরো বাড়বে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, রাবেয়া অবশ্যকে ধন্যবাদ তার যুক্তিগুলো উপস্থাপন করার জন্য। জাবিরের দিক থেকে কি আরো কোনো কথা বলার দরকার আছে কিনা? যদি বলতে চাও তাহলে বলতে পারো। আমার সেক্ষেত্রে কিছু বলার নেই, কারণ হচ্ছে আমি এই যে এখন যে বিরোধী দল যেসব কথাগুলো বলে গেলেন, যেসব যুক্তি দেখিয়ে গেলেন, তার অধিকাংশ আর কি আমি আমার পক্ষ থেকে এর আগেই বলেছি যে এটা আসলে কেন নেতিবাচক হওয়ার পরও ইতিবাচক। সবকিছুতে একটা নেগেটিভিটি থাকবে, কিন্তু এটার ব্যবহারটাকে যদি আমরা আসলেই ঠিকভাবে করতে পারি, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে। এখন সমাজে তো এমন অনেক মানুষ রয়েছে যারা ভালো মানুষের সাথে মিশে খারাপ মানুষের মতো কাজ করছে, অসংখ্য মানুষই আসলে খারাপ কাজ করছে। তাই বলে যে আসলে তাদেরকে আমরা সমাজ থেকে দূরে সরিয়ে দিতে পারছি, বিষয়টা এমনও না। আর যে ডাক্তারের যে শরণাপন্ন হওয়ার বিষয়টি, এআই আসলে এক্ষেত্রে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। যে এআই এটি নির্ধারণ করে দেয় আসলে আমাদের মানসিক স্বাস্থ্য আসলে কোন পর্যায়ে আছে, এখন কি আসলে আমাদের কোন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, নাকি আমরা ঘরে বসে কিংবা কয়েকটি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আসলে বিষয়টিকে সমাধান করতে পারবো। তো এক্ষেত্রে এটি বলতে চাই যে এআই এর কিছু খারাপ দিক থাকলেও আমরা এটিকে কোনোভাবে এটা বলতে পারি না যে এটা আসলে বিপজ্জনক। কিছু এক্সেপশনাল কেস থাকে, সব ক্ষেত্রে কিছু না কিছু এক্সেপশনাল কেস থাকে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আসলে বৃহৎ পরিসরে এই জিনিসটা কিভাবে আমাদের উপকার করছে। আসলে বৃহৎ পরিসরে যদি আমাদের উপকার না করতো, বিভিন্ন দেশে কিন্তু এআই স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বিভিন্ন চ্যাটবট ওপেন করা হইতো না, ক্রিয়েট করা হইতো না। আমি একটি বাংলাদেশের উদাহরণ দিয়েছি, এটি কয়েকদিন আগেই আর কি তৈরি হয়েছে। তো আসলে এখান থেকে এটি স্পষ্ট যে মানুষও আসলে এই যে পারিবারিক যে সহনশীলতার অভাব, যে সামাজিক যে সহনশীলতার অভাব, সমাজ থেকে যেসব কথাবার্তা মানুষকে বলা হয় তাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে কিংবা তাদের মানসিক স্বাস্থ্যের কারণে, এআই কিন্তু আসলে সেভাবে বলে না। এআই তাকে সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলে। তো এক্ষেত্রে আমি মনে করি যে বিষয়টি আসলে আমাদের জন্য সহযোগী বিধায় বিভিন্ন দেশে এখন বিভিন্ন এআই চ্যাটবট ওপেন হচ্ছে, বানানো হচ্ছে শুধুমাত্র মানুষের মানসিক যে স্বাস্থ্য সহায়ক হবে এই বিষয়টি চিন্তা করি। তাই এটি আমার কথা। আচ্ছা, না মানে বিতর্কের বিষয়ের বাইরে গিয়ে যদি মানে মতামত কোনো থাকে, যে আমি যেহেতু তোমার দিকে যেহেতু আসলে মানে পক্ষের দিক থেকে এসেছে, এই জন্য তো এই যুক্তিগুলো দিলে, একদম সামগ্রিকভাবে কি মনে হয় এই বিষয়টা নিয়ে? আমি সামগ্রিকভাবে যেটি মনে করি সেটি হচ্ছে সময়ের সাথে তো সবকিছু উন্নত হয়। আচ্ছা, এটি বলা যায় যে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে এআইও এতটাই পারদর্শী হয়ে উঠবে যে সে এটি আসলে পরিবারের পাশাপাশি যে একটি বন্ধুর মতো একটি সম্পর্ক গড়ে তুলবে, এবং সামাজিকভাবে যে সকলের সাথে একটি দায়বদ্ধতা আছে, সকলের সাথে একটি সংযোগ আছে, এই জিনিসটি এআই কখনো শুধুমাত্র এককেন্দ্রিক করে তুলবে না। এআই যত দিন যাবে ততই সেটি আরো উপযোগী হবে,
কারণ সবেমাত্র কয়েক বছর এক যুগ প্রায় হলো যে এআই এর উদ্ভাবনা হয়েছে। এআই এখনো বুঝতে শিখছে মানুষের কথার ধরন, মানুষের সোশ্যাল পোস্ট, মানুষের আচরণ, মানুষ কিভাবে অঙ্গভঙ্গি করছে। তো আমি আসলে এটি সামগ্রিকভাবে মনে করি যে যেহেতু আমাদের একটি দুর্বলতা আছে পারিবারিক ক্ষেত্রে, যে পারিবারিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যে তাদের সহনশীলতার অভাব রয়েছে, সেক্ষেত্রে এআই ভবিষ্যতে এখনো যেভাবে করছে, ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যে সকলের জন্য সহায়ক হবে। এমনকি যে সকল তরুণরা আর কি লজ্জা পায়, ভয় পায় এইসব বিষয় শেয়ার করতে, তারাও আর কি এআই থেকে তাদের যে মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক উপদেশ সেগুলো আশা করি পাবে। আচ্ছা, জাবিরকে অসংখ্য ধন্যবাদ। এবার যদি রাবেয়ার কাছে আসি, তাহলে ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে এই বিষয়টা নিয়ে, বা আরো যদি কোনো কিছু বলার থাকে, সামগ্রিকভাবে, শুধুমাত্র যে বিপরীত দিকে এসেছে জন্য যে বলছি যুক্তিগুলো দিচ্ছি এরকম না, সব দিক মিলিয়ে। আচ্ছা, আমি বলবো কখনোই এআই একজন পরিবারের ঊর্ধ্বে হতে পারে না। ঠিক আছে, পরিবার যতটা না সাপোর্ট করবে, এআই কিন্তু ততটা সাপোর্ট করবে না। হ্যাঁ, আমি মানলাম আমি লজ্জা, ভয়, বিভিন্ন ধরনের কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের কারণে আমি আমার পরিবারকে বোঝাতে পারতেছি না বা বলতে পারতেছি না আমার প্রবলেম গুলো কি। তো এআই কে বলার মাধ্যমে এআই আমাকে তার মতো করে চলাচ্ছে। তাহলে কি এখানে কি আমি কি বাস্তব জীবনের সাথে কি সম্পর্কিত কিছু না, এটা পুরাই বিপরীত। আর যেটা বলবো যে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তার একটা মানুষের মানসিক অবস্থা, বিভিন্ন ধরনের জিনিস সে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু একটা রিপোর্ট তৈরি করবে, বিভিন্ন জিনিস করবে, যার ফলে আপনার একজন ডক্টর শরণাপন্নের মাধ্যমে কিন্তু সে একটা ভালো সাজেস্ট পাচ্ছে। তো আমি মনে করি যে কখনো এআই মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক না। আচ্ছা, জাবির এবং রাবেয়া দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই যে সুন্দর একটা বিতর্ক সন্ধ্যায় অংশগ্রহণ করার জন্য। আমি যদি 1 মিনিটের মধ্যে আমার ব্যক্তিগত কিছু মতামত দিই, তাহলে তোমাদের দুজনের কথায় অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে। দুজনের জায়গা থেকে খুব সুন্দর করে আসলে যুক্তিগুলো উপস্থাপন করে বিষয়টাকে নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করেছো। তবে এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি সম্ভবত দুজনকেই একটা ঘটনা শেয়ার করেছিলাম, একটা মেয়ের ঘটনা, যে মৃতের 6 মাস পরে গিয়ে তার পরিবার জানতে পারে। তো বিষয়টা হয়েছে কি আসলে, যে যেমন ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেরকম আমরা ব্যক্তিগত তথ্য শেয়ার করছি, সেগুলো যেরকম আমাদের জন্য নিরাপদ নয়, আবার আমরা যে এআই এর কাছে আমাদের ছবি দিচ্ছি, ইমেজ বানাচ্ছি, আবার নিজেদের প্রত্যেকটা বিষয় আমরা শেয়ার করছি, এটাও কিন্তু একটা সময় গিয়ে, কারণ তথ্যগুলো কিন্তু যখন আমরা শেয়ার করছি সেগুলো কিন্তু একটা জায়গায় থেকে যাচ্ছে। তো ভবিষ্যতে গিয়ে যে এটা আমাকে ব্ল্যাকমেল করবে না, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আর এখন যে পর্যায়ে এআইটা আছে, সেই পর্যায় থেকে আসলে এআই তো একটা আর্টিফিশিয়াল একটা জিনিস, তো এটার মধ্যে তো ইমোশন তো কোনোদিন থাকবে না। সেটা শুধুমাত্র ইন্টারনেটে যা যা আছে সকল কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সে আমাকে আমার মতো করে সে আমার সাথে যোগাযোগ করে বা কথা বলে। তো সেই জায়গা থেকে এই বর্তমান সময়ে আসলে বহির্বিশ্বে এই যে মানসিক যে স্বাস্থ্যের যে সমস্যা রয়েছে, এক্ষেত্রে অনেক ধরনের কাউন্সিলিং গ্রুপ আছে, যারা সপ্তাহে যে কোনো একদিন নিজেদের মধ্যে বসে আলোচনা করে কার পারিবারিক কি সমস্যা রয়েছে, কোন সমস্যা রয়েছে, কথাগুলো বলে কিন্তু নিজেদের মধ্যে একটা হালকা ফিল হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু এই ধরনের গ্রুপগুলো নাই বললেই চলে। আবার যদি বলি যে আমাদের সমস্যাটা যেটা হয়েছে, যে যখন আসলে ইন্টারনেট ছিল না, তখন কি মানুষের মানসিক স্বাস্থ্যের কি এরকম অবনতি হয়েছে কিনা? অবশ্যই হয়নি। যদি আমরা 2000 সালের আগের কথা বলি, এরকম কিন্তু ছিল না। কিন্তু ইন্টারনেট আসার পরে যখন আসলে মানুষ নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অনলাইনে বন্ধু বানানো শুরু করলো, বা দেখা গিয়েছে নিজে বাংলাদেশে বাস করছে বা বাংলাদেশে ঢাকায় থাকছে, সে হচ্ছে সিলেটে কোনো একজন বন্ধুর সাথে সে সারাদিন গল্প করছে। তো এই যে পরিবারের থেকে যে দূরত্বটা যেটা বৃদ্ধি পেয়েছে এই ইন্টারনেটের কারণে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, এটার ফলে মূলত কিন্তু আসলে এই যে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা, এটা কিন্তু শুরু হয়েছে। কারণ আগে যেহেতু দেখা যেত যে একটা পরিবারে দাদা দাদি নানা নানি সবাই আছে, প্রত্যেকেই সময় কাটাচ্ছে একসাথে, তখন কিন্তু আসলে ডিপ্রেশন আসার যে বিষয়টা, এটা কিন্তু সেরকম ভাবে ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রম্পটের একটা বিষয়, যেরকম আসলে আমি যে প্রম্পট দিচ্ছি, এআই কিন্তু আমাকে সেইভাবেই আমার সাথে কথা বলছে বা আমাকে সাজেশন দিচ্ছে। তো প্রম্পটে যদি আমি কোনো ধরনের ভুল কিছু একটা দিয়ে ফেলি, এবং রাবে একটা উদাহরণ দিল যে মেয়েটার যে কথা যেটা বললো, যে প্রম্পটে সে যখন কথা বললো, যখন বললো যে আমি আসলে আত্মহত্যা করতে যাচ্ছি, তখন এআই তাকে কি বললো, যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা একটা সাহসিকতার একটা সিদ্ধান্ত। তো এই ধরনের কথাগুলো তো মানুষকে আরো বেশি উস্কে দিবে, কারণ যে ডিপ্রেশনের মধ্যে আছে সে তো আর ভালো বা খারাপ কোনটা সে তো জাজমেন্টে যাবে না। তো আমি মনে করি যে এআই এর যে ব্যবহার, এটা আসলে মানসিক স্বাস্থ্য ব্যবহার করা উচিত, বাট তবে একেবারে যদি বলি যে
এই জায়গাটা থেকে আমার মনে হয় পরিবারের সাথে সময় কাটানো, মোবাইল ফোন বা ইন্টারনেটে বন্ধুদের থেকে আমি মনে করি যে পরিবারের সদস্য ভাই বোন বাবা মায়ের সাথে সময় কাটানো এবং বাবা মা যারা আছেন তাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত। এবং আমাদের দেশে উচিত হচ্ছে এরকম কাউন্সিলিং কিছু গ্রুপ করা, যারা অনলাইনে হোক বা অফলাইনে হোক নিজেদের মধ্যে এই ধরনের যে মানসিক যে সমস্যাগুলো আছে এগুলো নিজেদের মধ্যে ডিসকাস করবে একটা পাবলিক একটা গ্রুপে, নট প্রাইভেট, কারণ সেখানে গেলে আবার দেখা যায় যে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এবং এআই রিলেটেড মানে যে স্বাস্থ্যসেবা যেগুলো আছে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এই জায়গাগুলোতে প্রত্যেকটা স্কুল কলেজগুলোতে কাউন্সিলিং এর একটা ব্যবস্থা রাখা উচিত, কিংবা একজন মেন্টর রাখা উচিত যার কাছে গিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা হোক কিংবা পারিবারিক কোনো সমস্যা হোক বা সে কোনো ধরনের ব্ল্যাকমেলের শিকার হচ্ছে বা অন্য কোনো ধরনের মানে নেগেটিভ কোনো কিছু শিকার হচ্ছে, সে গিয়ে যেন সেই মেন্টরের কাছে যেন সে বলতে পারে। আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা ব্যবস্থা রাখা উচিত। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আত্মহত্যা করার যে হারটা রয়েছে এবং ডিপ্রেশনে পড়ার যে হারটা রয়েছে এটা অনেকাংশে আসলে কমে যাবে। আর সর্বশেষ যদি বলি যে মন তরঙ্গের যে কথাটা, মানে যেহেতু আমাদের নিজেদের একটা গ্রুপে মানে আমাদের জুনিয়র এবং ক্লাসমেটরা মিলে এটা বানিয়েছে, তো তাদের জন্য আসলে এটা শুভকামনা। এবং তারা যে ইনিশিয়েটিভ যে আসলে মানে পদক্ষেপটা নিয়েছে, মানে বাংলাদেশের প্রথম এই মেন্টাল হেলথ এইটা তৈরি করে, আমি মনে করি যে তারা এই জায়গাটায় আসলে নিজেদের মতো করে আরো আপডেট করতে থাকবে এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা ব্যবহার করে নিজেদের মানে উপকৃত হবে আর কি। তো আবারও দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক মণ্ডলী, আজকে এই পর্যায়ে আমরা আমাদের যে বিতর্কের যে বিষয়টা ছিল এটা শেষ করছি। ধন্যবাদ। আবারও কোনো একটা সপ্তাহে আমরা সন্ধ্যার দিকে আমাদের এই বিতর্ক সন্ধ্যার পরবর্তী পর্বগুলো আমরা কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম।